গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। ভিডিওটি খেয়াল করেছেন নিশ্চয়ই। হাসিনার পুলিশ লীগ মন্ত্রী কামালকে এভাবেই তাদের বর্বরতার বর্ণনা দিচ্ছেন। গুলি করি মরে একটা, আহত হয় একটা, সেই আহত একটাই সরে যায় স্যার, বাকিটা যায় না। মোবাইল ফোনের স্ক্রিনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভিডিও দেখছিলেন আর তার অনগত পুলিশ কর্মকর্তার। ২৪ জুলাই গণঅভ্যুত্থান দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশদাতা ছিলেন এই আসাদুজ্জামান খান কামাল ওরফে বোতল কামাল। ভয়াবহ দুর্নীতি আর মানুষ মারার হুকুম দেওয়ার মতো জুলুম করলে যে শাস্তি হবার সেটি হচ্ছে কামালের। ভারতে পালিয়ে থাকা এই জালেমের চেহারা হয়ে গেছে মুখ পোড়া হনুমানের মতো। বলা হচ্ছে জালেমরা শুধু আখিরাতে শাস্তি পাবে, ঠিক এমনটা নয়, দুনিয়াতে থাকতেও আল্লাহ তাদের চেহারা বিকৃত করে দেন। সূরা আল মুমিনুন আয়াত নম্বর ১০৪-এ আল্লাহ বলেছেন, আগুন তাদের চেহারা দগ্ধ করবে, সেখানে তারা হবে বিভৎস চেহারা বিশিষ্ট। আল্লাহ দুনিয়াতেই আয়াতের সত্যতা প্রকাশ করে দিলেন। চলুন দুইটি ছবি মিলিয়ে দেখি, একটা ক্ষমতায় থাকাকালীন, অন্যটা মাত্র ১ বছর ৩ মাস ১৪ দিন পরের। একটু মিলিয়ে নেন, কি ভয়ঙ্কর তাই না? হ্যাঁ, এই মানুষটাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার আশেপাশে রইত শত শত দলীয় কর্মী, রাষ্ট্রীয় গাড়িবহর, নিরাপত্তা, ক্ষমতার দাপট, সবই ছিল তার মুঠোই। কিন্তু সময়ের ফেরে সব বদলে গেল। আজ তিনি পলাতক, আদালতের দেওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। অনেকে বলছেন সে নিজের কর্মফলই ভোগ করছে। বোতল কামালের মাধ্যমে আল্লাহ আরও একবার জানান দিলেন তিনি ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিস্ট হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামালকে ইন্ডিয়ার রিপাবলিক টিভিতে এক লাইভ ইন্টারভিউতে এভাবেই তাকে দেখা গেছে। আসাদুজ্জামান খান কামালের এই ছবিটি যা কেবল এক ব্যর্থ চেহারার প্রতিচ্ছবি নয়, বরং ক্ষমতার অন্ধকারের ভয়াবহ পরিণতি। মানুষ যখন তার বিবেক ও নৈতিকতাকে বিসর্জন দিয়ে পশুর থেকেও হিংস্র হয়ে ওঠে, নির্বিচারে মানুষ মারা, লুটপাট ও চাঁদাবাজির মতো জঘন্য অপরাধে মেতে ওঠে, তখন তাদের ধ্বংস অনিবার্য। প্রতিটি নির্যাতিত মানুষের হৃদয়ের গভীর থেকে ওঠা এক দীর্ঘশ্বাস, এক নীরব আর্তনাদ যা রুহের রায় নামে পরিচিত, সেই অপরাধীকে ধীরে ধীরে গ্রাস করে নেয়। এই রুহের রায় হল প্রকৃতি ও খোদার দরবারে জমা হওয়া বিচার, যা জাগতিক বিচারে তোয়াক্কা না করে অপরাধীকে ধ্বংস করে দেয়। ক্ষমতার দাপটে তারা হয়তো ক্ষণিকের জন্য পার পেয়ে যায়, কিন্তু কালের সাক্ষী প্রতিটি মানুষ আর প্রকৃতির সম্মিলিত দীর্ঘশ্বাস প্রমাণ করে হিংস্র নরপশুর মতো হওয়ার পরিণাম শুধু বিনাশী ডেকে আনে। এই ধরনের বিভৎসতার পুনরাবৃত্তি যেন আর কখনো না ঘটে, সেটাই মানবজাতির সম্মিলিত প্রার্থনা। কেউ কেউ বলছেন বিএনপির লুৎফুজ্জামান বাবর ১৭ বছর জেল খেটেও তার চেহারা নূর কমে নাই। জামাতে নেতারা ফাঁসিতে যাবার আগেও অবিচল ছিল, চেহারায় নূর ছিল। অথচ আসাদুজ্জামান খান কামাল, তোফায়েল আহমেদরা জেলে না যেও অবস্থা এমন হলো কেন? এটা নিশ্চিত আল্লাহর গজব। এদিকে বোতল কামালের চেহারার ভয়াবহ অবস্থা দেখে একটি উদাহরণের কথা মনে পড়ছে খুব। হযরত দাউদ আলাইহিস সালাম বনী ইসরায়েলের নবী ছিলেন। মহান আল্লাহ তাকে সুললিত কণ্ঠ দান করেছিলেন, দিয়েছিলেন আসমানি কিতাব জাবুর। বনী ইসরায়েলের লোকেরা সমুদ্র উপকূলের অধিবাসী ছিল। তাদের জীবিকা নির্বাহের অন্যতম উৎস ছিল মাছ শিকার। বনী ইসরায়েলের ধর্মীয় বিধান পালন ও ইবাদতের দিন ছিল শনিবার। এদিনেই জাবুর কিতাব পাঠ করতেন দাউদ আলাইহিস সালাম। তার সুরেলা কণ্ঠে মানুষের পাশাপাশি অন্যান্য জীবজন্তু জাবুর কিতাব শুনতে ভিড় জমাত। নদী পুকুরের মাছও তীরে ভিড়ে জাবুর পাঠ শুনত। এজন্য শনিবারে মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছিল। এদিকে মাছ শিকার নিষিদ্ধের নির্দেশের পর দাউদ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এক দলে ছিলেন ধার্মিক ও বিজ্ঞজনেরা, তারা নবীর আদেশ পালন করতেন এবং শনিবারে মাছ শিকার থেকে বিরত থাকতেন। অপর দলে ছিল অবাধ্যরা, তারা নবীর সেই আদেশ অমান্য করল। শনিবারে সরাসরি মাছ শিকার না করলেও জাল দিয়ে আটকে ফেলত এবং রোববারে সেসব মাছ ধরত। সৎলোকেরা তাদের এই অপকর্মে বাধা দিলেন, কিন্তু তারা বিরত হল না। অবশেষে ধার্মিক লোকেরা অবাধ্যদের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে গেলেন। এমনকি বাসস্থানও দুই ভাগে ভাগ করে নিলেন। এক ভাগে অবাধ্যরা বসবাস করত, আর অপর ভাগে ধার্মিক ও বিজ্ঞজনেরা বাস করতেন। মহান আল্লাহ অবাধ্যদের এ সীমা লঙ্ঘনে ক্রোধান্বিত হলেন, তাদের উপর অভিশাপ বর্ষণ করলেন। তারা আল্লাহর ক্রোধে মুখ পোড়া হনুমানে রূপান্তরিত হয়ে গেল। কাতাদা রহমাতুল্লাহি আলাই বলেন, তাদের যুবকেরা বানরে এবং বৃদ্ধরা শূকরে পরিণত হয়ে গিয়েছিল।
রূপান্তরিত বানররা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনত এবং তাদের কাছে এসে অঝরে অশ্রু বিসর্জন করত। এই বোতল কামালও ছিলেন চরম পর্যায়ে জালেম এবং সীমা লঙ্ঘনকারী। তার চেহারা আল্লাহ, হনুমান এবং শুকরের সংমিশ্রণে তৈরি ভয়াবহ কোনো একটা গজবে পতিত প্রাণের মতো বানিয়ে ফেলেছেন। এখন হাসিনা আর কামাল বনি ইসরায়েলের গজবে বানর হওয়া ব্যক্তিদের মতো একে অপরের কাছে অশ্রু বিসর্জন দেন। উল্লেখ্য, একসময় কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকার মাস্তান হিসেবে পরিচিত ছিলেন কামাল। আওয়ামী লীগের এমপি হয়ে আরও দুর্ধর্ষ হয়ে ওঠেন তিনি। 2014 সালের 12 জানুয়ারি তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নিয়েই রাজারবাগে পুলিশের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, বিরোধী দলকে তিনি দেখে নেবেন, কোনো ছাড় দেওয়া হবে না। তিনি তার কথা রেখেছেন। গুমের হুকুম দেওয়া, ক্রসফায়ারের অনুমতি প্রদান, রাজনৈতিক নিপীড়ন চালিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের শায়েস্তাকরণ ও অপহরণ, মাদকের ব্যবসাসহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি। নানা অপকর্ম করে কামাল পরিণত হন মাফিয়া ডন হিসেবে। ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরাসরি যোগাযোগ থাকায় তার প্রতিটি আদেশ তিনি বাস্তবায়ন করতেন। দেশে কোনো ঘটনা ঘটলেই সন্ধ্যার পর ছুটে যেতেন গণভবনে। সেখান থেকে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশ নিয়ে এসে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতেন। তার হাত দিয়েই তৈরি হয়েছে কুখ্যাত পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ, প্রলয় কুমার জোয়াদ্দার, মোল্লা নজরুল ইসলাম, বিপ্লব বিজয় মজুমদার, ডিবি হারুন ও র্যাবের ব্যারিস্টার হারুন সহ অসংখ্য কুখ্যাত পুলিশ কর্মকর্তা। কথিত জঙ্গি অভিযানে যেসব পুলিশ কর্মকর্তা দৌড়ঝাঁপ করতেন এবং বিরোধী মতের নেতাকর্মীদের নির্যাতন করতেন, আসাদুজ্জামান কামাল তাদের পদোন্নতির সুপারিশ করতেন। যোগ্য পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি থেকে তিনি বাদ দিতেন। মাঠ পর্যায়ে পুলিশ তার কাজ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাত, কিন্তু তিনি পুলিশের কোনো সুপারিশ মানতেন না। তার কমান্ডই ছিল শেষ কথা। পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে কামাল হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর এক স্বরাষ্ট্রমন্ত্রী। কথা কম বলতেন, কিন্তু শেখ হাসিনা লাঠিয়াল হয়ে কাজ করতেন। শুধু তাই নয়, পুলিশ, ফায়ার সার্ভিস, পাসপোর্ট, আনসারের পদোন্নতিতে তার বিরুদ্ধে বস্তায় বস্তায় টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। তার অত্যাচার ও নির্যাতনে ঢাকা 11 তেজগাঁও নির্বাচনী আসনে বিরোধী দলের নেতাকর্মীদের বছরের পর বছর পলাতক থাকতে হয়েছে। অনেকে বাসা বদল করতে বাধ্য হয়েছেন। পুলিশ, আনসার সহ বিভিন্ন বাহিনীতে বদলি পোস্টিংয়ে তার স্ত্রীর মাধ্যমেও মোটা অঙ্কের টাকা ঘুষ নিতেন তিনি। অনুসন্ধানে জানা গেছে, গত বছরের 4 আগস্ট রাতে দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে তিনি ভারতে পালিয়ে গেছেন। ঢাকার ধানমন্ডির বাসা থেকে 4 আগস্ট রাতে একটি সাদা প্রাইভেট কারে তিনি দিনাজপুরে যান। ওই প্রাইভেট কারটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা অপুর বলে জানা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত কামাল কলকাতার শোভাবাজার এলাকার একটি বাসায় রয়েছেন। শোভাবাজারে তার পুরনো বন্ধু সুবল চক্রবর্তীর বাড়ি। দোতলা বাড়ির দ্বিতীয়তলার একটি কক্ষে বসবাস করছেন কামাল। নিচতলায় থাকেন সুবলের পরিবারের সদস্যরা। স্থানীয় প্রশাসন বিষয়টি জানে। তার জন্য সেখানকার থানা পুলিশের বিশেষ নিরাপত্তারও ব্যবস্থা রয়েছে। কলকাতা পুলিশের তালিকায় 200 জন পলাতক আওয়ামী নেতাকর্মীদের যে নাম রয়েছে, শীর্ষে রয়েছে আসাদুজ্জামান খান কামালের নাম। জানা গেছে, কামালের স্ত্রী ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন, আর কামাল কলকাতায় একাই বসবাস করছেন। কলকাতায় আওয়ামী লীগের যে অফিস নেওয়া হয়েছে, সেই অফিসে দেখভাল করছেন কামাল নিজেই। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন। আওয়ামী ঘেঁষা ভারতীয় কিছু গণমাধ্যমেও তিনি সাক্ষাৎকার দিয়েছেন। তবে এবারই প্রথম তিনি ক্যামেরার সামনে এলেন। সুপ্রিয় দর্শক, কামালের এই পরিণতি আসলেই কি আল্লাহর গজব? আপনার কি মনে হচ্ছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।